দেখা যাচ্ছে? ওকে, চল। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কিরশফ আর কারশফ স্টার্ট করছিলাম, বাট হচ্ছে আনফরচুনেটলি আমরা শেষ করতে পারিনি ক্লাসে। আজকের ক্লাসে হচ্ছে চেষ্টা করব আমরা কিরশফ আর কারশফ একদম আহ, শেষ করে ফেলার জন্য, ঠিক আছে? একদম থিওরি থেকে স্টার্ট করে প্রবলেম সলভিং পর্যন্ত আমরা যাব। তো বলছিলাম লাস্ট ক্লাসে যে কারশফ বা কিরশফ যাই বলি না কেন আমরা, এটা দুইটা ল আছে। ফার্স্টটা হচ্ছে কেসিএল, যেটাকে আমরা বলি হচ্ছে কিরশফ কারেন্ট ল। ক্লিয়ার? সো কারেন্ট লতে কি কথা হচ্ছিল বা কারেন্ট লতে কিরশফ কি বলতেছিল, যে ফর এক্সাম্পল আমার কাছে হচ্ছে কোন একটা তার দিয়ে যদি কারেন্ট আসে, ঠিক আছে, ধরে নিলাম I1 পরিমাণ কারেন্ট ঢুকতেছে একটা তার দিয়ে, and এই তারটা সামনে গিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? And এই দুইটা তার দিয়ে ধরে নিলাম কারেন্ট বের হয়ে যাচ্ছে, ধরে নিলাম এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3। ক্লিয়ার? সো কারেন্ট লতে বলতেছিল যে কোন একটা জায়গার মধ্যে যে পরিমাণে কারেন্ট প্রবেশ করবে সম পরিমাণে কারেন্ট বের হয়ে যাবে। ক্লিয়ার? সো ফর এক্সাম্পল আমরা যদি পজিটিভ দিয়ে বুঝাই যে কারেন্ট ঢুকতেছে, নেগেটিভ দিয়ে যদি বুঝাই কারেন্ট বের হয়ে যাচ্ছে, তখন আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারবো যে I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু হচ্ছে I1। ক্লিয়ার এই পার্টটা সবার? এটা সবাই বুঝতে পারছি? ঠিক আছে। এন্ড লাস্টলি লাস্ট ক্লাসে এটা দেখাইছিলাম যে আমরা I1 কে হচ্ছে বাম দিকে নিয়ে আসতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে I2 প্লাস I3 মাইনাস I1, বা আমরা উল্টা কাজটাও করতে পারতাম, I2 I3 কে হচ্ছে ডান সাইডে নিয়ে যেতে পারতাম। এই জিনিসটাকে আমরা টোটালি কি লিখতে পারি, যে সামেশন অফ I ইজ ইকুয়াল টু 0। তাই তো? এটা ছিল হচ্ছে আমার কারশফ বা কিরশফের কারেন্ট ল। ক্লিয়ার? ওকে। লাস্টলি সেকেন্ড লতে কি ছিল আমার? কারশফের কেভিএল। কেভিএল দিয়ে কি বোঝানো হয়? কিরশফস ভোল্টেজ ল। ওকে, ভোল্টেজ লতে বলতেছে যে ফর এক্সাম্পল আমার কাছে একটা ক্লোজ বর্তনী আছে, অর্থাৎ কমপ্লিটলি আবদ্ধ একটা বর্তনী আছে যা শুরু এবং শেষ মাথা আটকানো, ঠিক আছে? তো এরকম বর্তনী দেখতে কিরকম? ফর এক্সাম্পল আমাদের যে একদম সরল সার্কিট বা সিম্পল সার্কিট বলতে আমরা যেটা বুঝি, ধরে নিলাম এই ধরনের একটা সার্কিট যেটা কমপ্লিটলি বন্ধ। এখানে আমরা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স ইউজ করলাম ভি, বা একটা তড়িৎ কোষ ইউজ করতেছি, আর একটা রোধ ইউজ করতেছি আর। কির্শফের ভোল্টেজ ল বলতেছে যে এরকম একটা বদ্ধ লুপের মধ্যে টোটাল ভোল্টেজের যোগফল শূন্য হবে। ক্লিয়ার? সো এখানে যেরকম আমরা একটা জিনিস দেখছি যে টোটাল সামেশন অফ আই বা টোটাল কারেন্টের পরিমাণ হবে হচ্ছে শূন্য, বা টোটাল কারেন্টের যোগফল হবে শূন্য। এইখানে বলতেছে কির্শফ যে টোটাল ভোল্টেজের পরিমাণ হবে শূন্য, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? সে শর্তটা হচ্ছে বদ্ধ বর্তনীতে। এই তো, এই জন্যই হচ্ছে বলে দিছি যে বদ্ধ বর্তনীতে। এই তুমি যে তোমার মতো মানুষজন তো তখনও ছিল, বা তোমার মতো সায়েন্টিস্টরা তো তখনও ছিল যে বলতো যাচ্ছে তাহলে বলেন খোলা বর্তনীতে কি হবে। এজন্য হচ্ছে সে এইখানে এরকম থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিছে যে বদ্ধ বর্তনী হইতে হবে। ক্লিয়ার কথা? আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটে আমরা জাস্ট একটু দেখবো। আমরা কির্চফের কেভিএল সলভ করার সময় সবসময় একটা লুপের কথা চিন্তা করি। ধরে নিলাম এই ধরনের একটা লুপ ব্যবহার করব, ঠিক আছে? লুপের আগে জাস্ট নর্মাল ওহমের সূত্র থেকে আমরা কি জানি, যে একটা ব্যাটারি যদি থাকে, ব্যাটারির এটা হলো পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হবে, আর ধরে নিলাম আই পরিমাণে কারেন্ট বের হচ্ছে। এই কারেন্ট এখানে ট্রাভেল করবে, এই রোধের মধ্যে দিয়ে যাবে, এখানে আসবে, এখানে যাবে। ক্লিয়ার? ওকে। এবার ধরে নিলাম যে আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে লুপ ঘুরবো। মনে রাখতে হবে যেহেতু এটা বদ্ধ বর্তনী, আমি একটা পয়েন্ট থেকে যদি ঘোরা স্টার্ট করি, আবার আমাকে কি একই পয়েন্টে ফেরত আসতে হবে।
তো ধরে নিলাম আমি এই পয়েন্টটা থেকে আমার যাত্রা শুরু করব, এ পয়েন্ট। ক্লিয়ার? এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছি, এই পয়েন্ট দিয়ে আমি হচ্ছে সোজা যাব, দেন এই পর্যন্ত আসবো। আপাতত এতটুকু পর্যন্ত আসতেছি। আসার সময় আমি মাঝখানে একটা রোধের মধ্যে দিয়ে আসছি, তাই না? বুঝাতে পারছি? আচ্ছা। এন্ড এই রোধের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? আমার বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, কারেক্ট? আমিও যখন এই রোধটাকে ক্রস করতেছি, আমিও কি করতেছি? বাঁ থেকে ডান দিকে যাচ্ছি। দ্যাট মিনস কারেন্ট যেদিকে যাচ্ছে আমিও ওই দিকেই যাচ্ছি। কথা ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা কি লিখবো? আই ইন্টু আর। ক্লিয়ার? এরপর বাকি রাস্তাটা যাব এন্ড যোগ করে নিব, যেহেতু আমাকে বলছে যে যোগফল শূন্য হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি বাকি রাস্তা যাব, কোথায় ছিলাম? এই পয়েন্টটাতে ছিলাম, কারেক্ট? এই পয়েন্ট থেকে আবার এতটুকু রাস্তা আমি কভার করব। এই রাস্তাটা যখন আমি কভার করতেছি, একটা দিক তাকায় চিন্তা করো তো, শুরুতে আমার ব্যাটারির কোন প্রান্তটা আমার সামনে পড়তেছে? ঋণাত্মক প্রান্ত। তো আমার একদম শেষ যে পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করছিলাম, সেই পয়েন্টে ব্যাক করার সময় যাত্রাপথে যদি আমার তড়িৎ কোষ বা ব্যাটারি পড়ে, ব্যাটারির কোন প্রান্তটা আগে পড়তেছে সেই অনুসারে ব্যাটারি ভোল্টেজটা আমরা লিখব। কথা ক্লিয়ার? তো যেহেতু আমার শুরুতেই ব্যাটারির নেগেটিভ প্রান্তটা পড়তেছে, দ্যাটস আমরা ভোল্টেজটা লিখবো মাইনাস ভি। কথা ক্লিয়ার? যদি এরকম হইতো যে আমি বর্তনীটাকে এইভাবে ঘুরতেছি, এইভাবে যদি ঘুরতাম তাহলে বর্তনী মানে আবার স্টার্টিং পয়েন্টে যাওয়ার সময় আমার ব্যাটারি কোন প্রান্তটা সবার সামনে পড়তো? ব্যাটারির ধনাত্মক প্রান্ত, রাইট? তখন আমরা এখানে ভি এর ভ্যালুটা লিখতাম কি? পজিটিভ। বুঝাতে পারছি কথা? ওকে। তাহলে এটা সমান সমান কিরশফ কি বলতেছে? এটা সমান সমান হবে আমার জিরো। তাহলে একটু পরের লাইনটা যদি আমরা সলভ করি, লিখতে পারি যে আই আর মাইনাস ভি ইজ ইকুয়াল টু জিরো। অ্যান্ড সিমিলারলি লিখতে পারি যে আই আর ইজ ইকুয়াল টু ভি বা আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো সিম্পলি এটা কার সূত্র? কি সব ওহমের সূত্র না? তো বেসিক্যালি আমরা বলতে পারি যে ওহম আর কিরশফ সেম কাজই করে। ঠিক আছে? যে কোন একটা রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে, বিভব কতটুকু, রোধ কতটুকু, এই জিনিসগুলোই ক্যালকুলেট করে। বাট ওহমের সূত্র আমরা ব্যবহার করতে পারি তুলনামূলক সহজ সার্কিটে। যখনই সার্কিটটা একটু কঠিন হয়ে যায়, অর্থাৎ একটা সার্কিটের মধ্যে যখন একের অধিক তড়িৎ কোষ বা ব্যাটারি আমরা যখন ইউজ করি, তখন হচ্ছে আমাকে কিরশফের সাহায্য নিতে হয়। কথা কি বুঝাতে পারছি? ক্লিয়ার এতটুকু সবার? কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে। তাহলে এইবার এই সার্কিটটাকে আমি হচ্ছে ঠিক বিপরীত লুপে ঘুরে দেখাবো তোমাদেরকে, যে বিপরীত লুপে ঘুরলে জিনিসটা দেখতে কেমন হয়। ঠিক আছে? এখন আমরা যেই লুপটাতে ঘুরছি এটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, তাই না? সো এই রোটেশন হচ্ছে ঘড়ির কাঁটা ঘুরে। এবার আমরা যে রোটেশনে ঘুরবো সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত রোটেশনে ঘুরে দেখবো যে আমার ফর্মুলা কি সেমই আসে নাকি বিপরীত কিছু আসে। ক্লিয়ার? তাহলে সেম আবার এই সার্কিটটা ড্র করব। এই হচ্ছে আমার সার্কিট। এবার আমরা ঘুরবো হচ্ছে বিপরীত লুপে। ক্লিয়ার? এন্ড আমার স্টার্টিং পয়েন্ট ধরে নিলাম এই পয়েন্টটা। স্টার্টিং পয়েন্ট তোমাদের ইচ্ছা মতো যেখানে ভাল লাগে সেখানে তোমরা ঘুরতে পারো। এবার আমাকে বলো, এটা আমার ব্যাটারি পজিটিভ, এটা আমার ব্যাটারি নেগেটিভ, কোনো সন্দেহ আছে? হ্যালো? ওকে। এখন বলো ব্যাটারি কোন দিক থেকে হচ্ছে আমার কারেন্ট বের হবে? ধনাত্মক প্রান্ত থেকে। আই পরিমাণে কারেন্ট বের হইলো। এখান থেকে কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এইটা হচ্ছে আমার রোধের পজিটিভ সাইড, এইদিকে হচ্ছে রোধের নেগেটিভ সাইড। এখান থেকে কারেন্ট গিয়ে এইখানে হচ্ছে আমার ব্যাটারির কাছে কারেন্টটা ব্যাক করবে। কথা ঠিক? তাই তো? আচ্ছা, কিন্তু আমি লুপ ঘুরতেছে কিভাবে? এইভাবে। অর্থাৎ যেদিকে কারেন্ট ফ্লো করতেছে ঠিক তার উল্টা দিকে আমি লুপ ঘুরতেছি। তাহলে এখন কি করতে হবে আমাকে? আমি হচ্ছে ফার্স্ট এ প্রান্ত থেকে এই পর্যন্ত যাব। তাহলে এখন বলো, কারেন্টের উল্টা দিকে আমি হাঁটছি, তাহলে আমার আই এর ভ্যালু কি হয়ে যাবে? মাইনাস। বা আই এর দিক কি হয়ে যাবে? মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারবো? মাইনাস আই ইন্টু আর প্লাস। এবার
এই জায়গাটা থেকে যখন আবার এ বিন্দুতে আমি ব্যাক করব, তখন মাঝখানে একটা ব্যাটারি পাচ্ছি আমি। এন্ড ব্যাটারির কোন প্রান্তটা আমার সামনে আগে পড়তেছে? পজিটিভ প্রান্ত, রাইট? ধনাত্মক প্রান্ত। তাহলে আমরা লিখতে পারি এখানে কি, পজিটিভ ভি ইজ ইকুয়াল টু জিরো। ক্যালকুলেশন করে দেখা যাবে আবারও সিমিলারলি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ই আসতেছে। একটু কি বোঝাতে পারছি সবাইকে? ক্লিয়ার? ওহম আর কিরশফ বেসিক্যালি কাজ সেম, ফাংশন সেম, জাস্ট হচ্ছে একটা সিম্পল সার্কিটের জন্য, একটা হচ্ছে কমপ্লেক্স সার্কিটের জন্য। এন্ড তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে কিরশফ কি একটা অভিশপ্ত টপিক বা একটা অভিশপ্ত জিনিস। কেন অভিশপ্ত জিনিস, এবার সেই জিনিসটা বলি। যে ও আচ্ছা, ভালো কথা, তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম না এসি আর ডিসি এর উপকারিতা আর অপকারিতা খুঁজে বের করতে, করছিলা? এই যে একজনও করণে, এটি কোনো কথা? তোমাদেরকে বলছিলাম না বসে বসে এটা খুঁজে বের করবা, যে এসি ডিসি এর সুবিধা অসুবিধা কি জিনিস, কেন আমরা ডিসি ছেড়ে এসিতে আসলাম, এটা খুঁজে বের করবা। আচ্ছা, আজকে হচ্ছে ক্লাস শেষ করে এটা বসে বসে খুঁজে বের করবা, মজার একটা জিনিস খুঁজে বের। হ্যাঁ মুকিত বলো। হ্যাঁ বলো। আর এসি কারেন্টের সুবিধা কি? মানে এসি, এসি কারেন্টের কোনো সুবিধা আছে স্পেসিফিক? এহ, কি বলো? এসি কারেন্ট দিয়ে মিয়া ইসে থমাস আলভা এডিসন হাতি মেরে ফেলছে? তুমি বলো যে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচা যায় এসি কারেন্টে? হাতি মেরে ফেলছে, বুঝছো? হ্যাঁ ট্রান্সফর্ম করা যায়। আচ্ছা, ঠিক আছে। বাট ডিসি তে ইউজ করলে তো আমার ট্রান্সফরমেশনের দরকারই নেই। ফর এক্সাম্পল ধরো যেখানে আমার 5 ভোল্ট দিতে হচ্ছে, আমি ব্যাটারি দিয়ে 5 ভোল্ট ইজিলি দিতে পারতেছি, আমার ট্রান্সফরমারের তো দরকারই নেই। তাহলে তো ট্রান্সফরমারই আমার বানানো লাগতেছে না, তাহলে তো ওইটাই ভালো। এসি কেন, ডিসি না কেন? হ্যাঁ কস্ট বেশি হয়ে যায়, এটা একটা ভ্যালিড রিজন, কস্ট অনেক বেশি হয়ে যায়। তো তোমরা যে কাজটা করবা আজকের ক্লাসের পরে, এটা বসে বসে খুঁজবা, খুঁজে পড়বা তোমরা বেসিক্যালি। পড়ে এরপর হচ্ছে গ্রুপের মধ্যে আমাকে এটা লিখে দিবা যে সুবিধা কি অসুবিধা কি। ক্লিয়ার? ঠিক আছে। এটাই তো মজার বিষয়, এটাই তো মজার বিষয়, যে ডিসি কি চার্জ করার জন্য কি আসলে এসি দরকার নাকি অন্য কিছু দরকার? ঠিক আছে, এই এই জিনিসটা পরে দেখো। আচ্ছা, প্রাকৃতিক শক্তি যদি ব্যবহার করি, যদি সোলার প্যানেল ব্যবহার করি, সেখান থেকে কি এসি কারেন্ট তৈরি হয় না ডিসি? এটা খুঁজে দেখবা। ঠিক আছে, সোলার প্যানেলে কি কারেন্ট প্রডিউস হয় এটাও খুঁজে দেখবা। প্লাস হচ্ছে এসি কেন ডিসির থেকে বেটার, বা এসি কারেন্ট আমরা কেন ইউজ করতেছি, কেন ডিসি ইউজ করলাম না বা ডিসি জিনিস যন্ত্রপাতি রাখলাম না। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের আজকের একটা টাস্ক থাকবে। এবার আসা যাক, আমরা হচ্ছে কিরশফের কিছু সার্কিট সলভ করবো, ঠিক আছে? থার্ড ল নাই তো, এই দুইটাই, এই দুইটাই ল। একটা হচ্ছে কেভিএল, একটা হচ্ছে কেসিএল, আর কোনো থার্ড ল নাই। সবাই কি নিউটন নাকি যে সবাই তিনটা করে ল দিবে? গ্যালিলিও না। হুম। হ্যাঁ এটা তো জাস্ট তোমাদের জন্য। হ্যাঁ কাইন্ড অফ, শুধুমাত্র শিখানোর প্রসেসটা একটু ডিফারেন্ট, যাতে করে হচ্ছে আমরা কিছু হার্ড হার্ড সার্কিট সলভ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তো চলো এবার আমরা দেখতে চাই। বলো। হ্যাঁ যাবে। হ্যাঁ, কিন্তু দেখাই যে কোন সার্কিট অ্যাকচুয়ালি সলভে আমার কির্চফ ছাড়া হয়ই না। এখন হচ্ছে আমরা সেই সার্কিটে যাব যে সার্কিট আসলে কির্চফ ছাড়া ওহম দেওয়া সম্ভব না। ক্লিয়ার? আচ্ছা মুকিত কিছু বলবা? হুম। ও আচ্ছা, হ্যাঁ শর্ট সার্কিট হইলেও তো বিপজ্জনক এসি কারেন্ট। এসিতে যখন শর্ট সার্কিট হয় তখন তোমার ব্লাস্ট হয়, বিস্ফোরণ হয় এটা। কারণ
শর্ট সার্কিট, একটা একটা জিনিস বুঝো, আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, তাই না? শর্ট সার্কিট হওয়া মানে কি, এই রোধের মানটা জিরো হয়ে যাবে। রোধের মান যদি জিরো হয়ে যায়, আই এর মান কত হবে বলো তো? আই টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে না? অর্থাৎ অসীম পরিমাণে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হইতে থাকবে তখন। এখন আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যে কোন একটা কিছুর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ পরিবাহিত হয়, তখন সেটার মধ্যে কি একটা পাওয়ার সৃষ্টি হয়। মনে আছে এই জিনিসটা বলছিলাম, বা শক্তি প্রডিউস হয়, যেটাকে আমরা কি দিয়ে মেজার করতে পারি? ভিআই, তাই না? এটা হচ্ছে তড়িৎ শক্তি বা তড়িৎ ক্ষমতা। ক্লিয়ার? এটাকে বলা যায় হচ্ছে তড়িৎ ক্ষমতা। তো তড়িৎ ক্ষমতা যদি এটা হয়, তাহলে আমরা এটাকে কি, যদি আম, সময় দিয়ে হচ্ছে গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো? তড়িৎ শক্তি, তাই না? সো ফর এক্সাম্পল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআই, যত সময় ধরে কারেন্ট প্রবাহিত হয়েছে সেটাকে টি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এখন আমরা কি পাচ্ছি? এটা শক্তি, তাই না? And এই শক্তিটা হচ্ছে বেসিক্যালি তাপ শক্তি। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটাকে আমি যদি বলি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ইনফিনিটি ইন্টু টি, তাহলে পুরা শক্তির পরিমাণ কি ইনফিনিটি জুল হয়ে যায় না? ইনফাইনাইট জুল মানে কি, খুব অল্প সময়ের মধ্যে, মানে অসীম, আলহামদুলিল্লাহ, অসীম পরিমাণে শক্তি প্রবাহিত হচ্ছে বা শক্তি যাচ্ছে। তাহলে এখানে তো খুব স্বাভাবিক আমার বিস্ফোরণ তৈরি হবে, তাই না? সো এসি কারেন্টটা হচ্ছে বিস্ফোরণ তৈরি হতে পারে, ডিসি তেও হইতে পারে, এসি তেও হইতে পারে, দুইটা জায়গায় হইতে পারে। ক্লিয়ার? ভালো করে খুঁজে দেখবে এটা, মজা পাবে এই টপিকটা এক্সপ্লোর করলে। আচ্ছা চলো সার্কিটে আসা যাক, যে সার্কিট নিয়ে আলাপ করতেছি। ফার্স্ট খুব ইজি সার্কিটই নিব তোমাদের জন্য। আমি যদি ভুল না হই, এই সার্কিট তোমরা বইও পাবা। ধরে নিলাম এটা হচ্ছে 20 ভোল্ট, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 10 ওহম, এটা হলো 15 ওহম। ক্লিয়ার? এখন এই সার্কিট যদি হচ্ছে তোমরা ওহম দিয়ে সলভ করতে যাও, আমাকে বলো এখানে কি ওহম দিয়ে সলভ করতে পারবা? এক্স্যাক্টলি কোন ব্যাটারি থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে and সেই কারেন্ট কোথায় কোথায় যাচ্ছে, তুমি কি এটা ট্রেস করতে পারবা? পারবা না। ওহম দিয়ে এখানে সলভ করা পসিবল না। অথবা যদি আমরা এরকম কোন সার্কিট দেখতাম, ফর এক্সাম্পল ধরে নাও, ধরো এই ধরনের কোন সার্কিট, এই সার্কিট গুলাকে কি আমি কখনো ওহম দিয়ে সলভ করতে পারবো? খুব স্বাভাবিক পারবো না, কিন্তু আমাদের ডে টু ডে লাইফে এই ধরনের সার্কিট খুব কমন সার্কিট, যেখানে আসলে একের অধিক আমার তড়িৎ কোষ অথবা ব্যাটারি থাকবে। কারেক্ট? সো এই ধরনের সার্কিটে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তুল্য রোধের মান কত, এই জিনিসগুলা বোঝার জন্য আমাকে কির্শফের সাহায্য নিতে হয়। হ্যাঁ সাহিত্য বলো। সাধারণত, ঠিক আছে, সাধারণত। বুঝিনি। একাধিক ব্যাটারি থাকলে তখন হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর উপরে ডিপেন্ড করে। এই সার্কিটটা সলভ করার পরে আমি তোমাকে বুঝাবো যে কেন আমি তোমাদেরকে এর আগের ক্লাস প্লাস এই ক্লাসে বলছি যে কির্শফ হচ্ছে একটা অভিশপ্ত টপিক। ঠিক আছে? আহ আচ্ছা এখনই বলে দিই, কির্শফ একটা অভিশপ্ত টপিক আমি এজন্যই বলি যে কির্শফ যখন তুমি শিখে যাবা, বা কির্শফের লুপ ঘোরানো বা কির্শফ দিয়ে সলভ করা যখন তুমি অনেক ফাস্ট আয়ত্ত করে ফেলবা, তোমার সার্কিট দেখলেই মনে হবে যে কির্শফ ইউজ করি।
ঠিক আছে? হইতে পারে যে এই সার্কিট ওহম দিয়ে খুব সহজে সলভ করে ফেলা যায়, ঠিক আছে, অনেক ইজিলি সলভ করা যাচ্ছে, কিন্তু তোমার মাথার মধ্যে ফার্স্টে কি আসবে, কির্শফ ইউজ করি। আমার এক ফ্রেন্ড ছিল, ও সবসময় বলতো যে যেই সার্কিট হচ্ছে আমি ওহম দিয়ে সলভ করতে পারবো, সেম সার্কিট আমি যদি কির্শফ দিয়ে সলভ করতে যাই, সেই সার্কিট মানে ওই সলভে আমার মিনিমাম 3 থেকে 4 মিনিট সময় বেশি প্রয়োজন হবে। ক্লিয়ার? হয়তো বা একাডেমিক লাইফে তোমরা এই জিনিসটা ফিল করবা না যে 3-4 মিনিটের গ্যাপ কি আর তৈরি করে, কিন্তু যখন অ্যাডমিশন ফেজে যাবা তখন তোমার প্রত্যেকটা মিনিট কাউন্টেড। আমি হচ্ছে আমার অ্যাডমিশন ফেজে একটা জিনিস হিসাব করে বের করছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে যখন এমসিকিউ পরীক্ষা দাও তুমি, প্রত্যেকটা কোশ্চেন পড়ে সলভ করে হাতে সলভ করতে হবে কোনো ক্যালকুলেটর ছাড়া, পড়ে কোশ্চেনটা হাতে সলভ করে দাগাইতে তুমি টোটাল সময় পাবা হচ্ছে 45 সেকেন্ড। ঠিক আছে, 45 সেকেন্ডস। সো 45 সেকেন্ডের মধ্যে আসলে তোমার তখন 10 সেকেন্ড 15 সেকেন্ডের মার্কাট অবস্থাটাও অনেকটা বড় গ্যাপ তৈরি করে দিবে, কারেক্ট? তুমি ধরো যে একটা কোশ্চেন নিয়ে তুমি হয়তো বা 2 মিনিট লাগায় সলভ করতেছো, সেখানে তোমার পাশের জন যদি 2 মিনিটে ধরো 4টা কোশ্চেন সলভ করে ফেলে, তুমি অবভিয়াসলি তার মানে যদি কারেক্ট সলভ আমি ধরে নিচ্ছি, অবভিয়াসলি তুমি তার থেকে পিছায় পড়তেছো, কারেক্ট? তুমি তার থেকে 3টে এমসিকিউ পিছায় পড়তেছো, এন্ড 3টে এমসিকিউ মানে 3 মার্ক তোমার নাই, এন্ড তুমি অবভিয়াসলি কয়েকশো মানুষের পিছনে চলে যাবা, তোমার র্যাঙ্ক কয়েকশো পিছে চলে আসবে। সো কখন কোন জিনিসটা ইউজ করতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাডমিশনের টাইমে। এন্ড সমস্যা হচ্ছে এটাই, কির্শফ শিখার পরে আমাদের চোখে কোন একটা সার্কিট পড়লেই মনে হয় যে কির্শফ ইউজ করি, খুব সহজ সহজ সার্কিট যেটাকে আমরা খুব সহজে ওহম দিয়ে সলভ করে ফেলতে পারবো, বাট দেখলে মনে হয় যে না কির্শফ ইউজ করি। তো এই জন্য এটাকে বলা হয় এটা অভিশপ্ত টপিক, বা আমি পার্সোনালি বলি এটাকে এটা অভিশপ্ত টপিক। কারণ এই টপিকটা শেখানোর পর পোলাপান কেন জানি সহজ সিম্পল সার্কিট চোখে আর দেখে না, ঠিক আছে? তখন একটা চোখের ভ্রান্তি তৈরি হয় যে সব সার্কিট দেখলে মনে হয় যে কমপ্লেক্স সার্কিট, এই সার্কিট আমার কির্শফ ছাড়া হবেই না। ক্লিয়ার? এন্ড কির্শফ ইউজ করতে যাবা, এইচ এন্ড এভরি কোশ্চেনে 5 মিনিট 6 মিনিট নাই হয়ে যাবে। ক্লিয়ার? অথচ তুমি যদি সেম সার্কিটটা ওহম দিয়ে সলভ করতা, দেখা যেত যে তুমি হয়তো 5 মিনিটের তো সার্কিট সলভ করে ফেলছো, তো ইজি ছিল সার্কিটটা, বাট তোমার মাথার মধ্যে তো চলতেছে কির্শফ। কথা বুঝাতে পারছি? এজন্য এই টপিক পড়তে হবে, শিখতে হবে, বাট সবার আগে সার্কিট দেখে চিনতে হবে যে এই সার্কিটে কি আদৌ কির্শফ ছাড়া পসিবল নাকি পসিবল না। এন্ড এই জিনিস তুমি কখন চিনবা, যখন তোমার এক্সপিরিয়েন্স হবে, যখন তুমি প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করবা, তখনই তোমার এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার হবে যে কোন কোশ্চেনে কির্শফ ইউজ করতে হবে, কোন কোশ্চেনে কির্শফ ধরা যাবে না। কিছু সার্কিট দেখবা দেখা মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু এই ধরনের সার্কিট গুলো তুমি ওহম দিয়ে সলভ করলে সহজ হয়ে যাবে, ঠিক আছে, খুব ইজিলি সলভ হয়ে যাবে। সেম সার্কিট তুমি যদি কির্শফ দিয়া করো তখনও সলভ হবে, কিন্তু সময় বেশি লাগবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তো চলো আগে হচ্ছে আমরা এই সার্কিটটা সলভ করা শিখি। প্রথম কথা, আগে হচ্ছে যদি আমাকে কোনো প্রকারের কারেন্টের ডিরেকশন বা কোনো কিছু দেয়া না থাকে, আমাকে ধরে নিতে হবে একটা কারেন্টের ডিরেকশন। কথা কি বুঝাতে পারছি? তো ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে এই রোধটার মধ্যে দিয়ে I1 পরিমাণে কারেন্ট যাবে। ক্লিয়ার? 10 ওহমের মধ্যে দিয়ে I2 পরিমাণে কারেন্ট যাবে, আর 15 ওহমের মধ্যে দিয়ে I3 পরিমাণে কারেন্ট যাবে। ক্লিয়ার? এই তিনটা জিনিস আমি আপাতত ধরে নিচ্ছি। আমি জানি না I2 I3 বা I1 এর ভ্যালু কত, এই কাজই হচ্ছে আমার, যে I1 I2 I3 এর ভ্যালু খুঁজে বের করা। ক্লিয়ার? আচ্ছা, একটু আগে যে জিনিস শিখে আসছি সেই কাজই করব। আগে হচ্ছে আমাদের লুপ ডিজাইন করব, কোন লুপে আমি ঘুরতে চাই। ধরে নিলাম আমি ঘড়ির কাঁটার দিকেই ঘুরবো। ক্লিয়ার? তো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরি তাহলে আমার ঘোরার ডিরেকশন কেমন হবে, এইরকম। ক্লিয়ার? সাহিত্যে কিছু বলবা? আমরা এখান থেকে যে জিনিসটা বের করব সেটা হচ্ছে I1 I2 এবং I3 এর মান কত। ক্লিয়ার? ক্লিয়ার? প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই জিনিসটা আমরা খুঁজে বের করব। বুঝতে পারছি? আচ্ছা, এন্ড এই এই লুপটার মধ্যেও কি আমি সেম একটা লুপ ড্র করব, বা লুপের কথা চিন্তা করব যে যেই লুপে আমি ঘুরতে চাই। বর্তনীর মধ্যে লুপ গুলো আশা করি দেখতে পারতেছো, বা বদ্ধ সার্কিট গুলো আশা করি তোমরা আইডেন্টিফাই করতে পারতেছো। এইটা একটা বদ্ধ অংশ, আবার এই অংশটা কি একটা বদ্ধ অংশ। দুইটা হচ্ছে বাড়ির মতো চিন্তা করতে পারো তোমরা, কারেক্ট? দুইটা চতুর্ভুজের মতো তৈরি হয়েছে, এই দুইটা চতুর্ভুজের মধ্যে আমি ঘুরবো। ক্লিয়ার কথা? ওকে, তাহলে প্রথমটা যদি চিন্তা করি, প্রথম সার্কিটে আমি কিভাবে ঘুরবো, ধরে নিলাম
যে এইখানে একটা পয়েন্ট আছে, এ পয়েন্ট। ক্লিয়ার? এ পয়েন্ট যেহেতু আছে, আমাকে ঘুরতে হবে কিভাবে বলতো? এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার এ পয়েন্টের কাছে ব্যাক করতে হবে, এতে আসতে হবে। এবার চলো তাহলে আমরা ঘুরবো। এবার যদি ঘুরতে যাই তাহলে কিভাবে ঘুরবো? ফার্স্ট লুপ। ওকে, ফার্স্ট লুপে যখন ঘুরবো তখন এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, রাইট? এ পয়েন্ট থেকে যখন যাত্রা শুরু করছি, এখানে ব্যাটারির কোন প্রান্ত আমার সামনে সবার আগে পড়ছে? নেগেটিভ প্রান্ত। তাহলে আমরা কি দিয়ে কি লিখে স্টার্ট করব শুরুতে? -20। এই জিনিসটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? একটু বলো তো, যে -20 কেন লিখলাম বা মাইনাস কেন হয়েছে 20-এর সামনে, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? হুম? বুঝি নাই মুকিত। ইয়েস, মাইনাস প্রান্তটা সামনে দেখে হচ্ছে আমরা মাইনাস দিয়ে স্টার্ট করতেছি। ক্লিয়ার? বুঝা গেছে? এ প্রান্ত থেকে যখন আমরা উপরের দিকে উঠতেছি তখন আমরা দেখলাম যে ব্যাটারির মাইনাস প্রান্ত সবার আগে আমার সামনে পড়ছে। দ্যাটস ওয়াই আমার 20-এর সামনে মাইনাস ইউজ করছে। ক্লিয়ার? আসার পর এই প্রান্তে আসলাম। এখন এখান থেকে কি আমি সামনে যাব? এই প্রান্তটুকুতে যাব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলো, এখান থেকে যখন আমি এখানে যাচ্ছি, আমি কি I1 যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছি না? বলো তো। আচ্ছা, তাহলে I1 যেদিকে যাচ্ছে আমিও যেহেতু সেদিকেই যাচ্ছি, তাহলে আমার I এর ভ্যালু কি হবে? পজিটিভ। তাহলে কি আমি এখন লিখতে পারি যে পজিটিভ I1 ইন্টু 5? লিখতে পারি। আবার সিমিলারলি এই বিন্দু থেকে যখন আমি নিচে আসব, তখন কি I3 যেদিকে যাচ্ছে আমিও ওই দিকেই যাচ্ছি, তাই না? তাহলে এর পরেরটা কি লিখবো? I3 ইন্টু 15। এখন আমি কোথায় আছি? এই পয়েন্টে। এন্ড এখান থেকে আমি স্ট্রেটলি আসলে কেউ নাই, না কোনো রোধ আছে, না কোনো কোষ আছে। আমি আমার এ বিন্দুতে ব্যাক করছি। তাহলে এ বিন্দুতে ব্যাক করার সাথে সাথে টোটালটা কি ইকুয়াল দিয়ে আমি কি লিখবো? 0। তাই না? তাহলে এখন যদি আমি একটু সাজায় গুছায় সুন্দর করে লিখি, কোনো কোয়েশ্চেন ছিল? হুম? হ্যাঁ, এই যে এটাই তো বলছে কেভিএল বা কির্চফ, এটাই বলছে যে একটা বদ্ধ বর্তনীতে কোন একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে পুরা লুপ ঘুরে যদি আবার ওই বর্তনীতে আসি, টোটাল যে বিভবটা হবে সেই বিভব পার্থক্যের ভ্যালু হবে 0। ক্লিয়ার? তাহলে আমি এখানে টোটাল বিভব পার্থক্যটা বের করছি এক ফার্স্ট লুপটার মধ্যে। সব বিভব পার্থক্যগুলো বের করার পর তাদের যোগ করলে আমার মান কত আসবে? 0। মুকিত, বুঝাইতে পারছি? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, 3 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমার ফার্স্ট ইকুয়েশন আকারে থেকে গেল। এরপর যাব আমরা কি সেকেন্ড ইকুয়েশন, অর্থাৎ আমার সেকেন্ড লুপ করতে যাব। আচ্ছা, সেকেন্ড লুপে যদি আমি একটু তাকাই, সেকেন্ড লুপ আমি ধরে নাও এই পয়েন্টটা থেকে স্টার্ট করব, বা চলো এই পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করি। ধরে নিলাম এটা আমার বি পয়েন্ট। পুরা লুপটা ঘুরে এইখান থেকে যাত্রা শুরু করে পুরা লুপটা ঘুরে আবার আমার বি প্রান্ততে আমাকে ব্যাক করতে হবে। তাহলে বি থেকে এই বিন্দু পর্যন্ত যখন যাব, তখন কি আমার কোনো কিছু নাই, কোনো চিন্তাও নাই। কিন্তু যখন এই বিন্দু থেকে যখন এই বিন্দু পর্যন্ত উঠবো তখন কি একটা রোধ দেখতেছি 15 ওহম। সাহিত্য কিছু বলবা? হুম। হ্যাঁ, দুইবার হচ্ছে। স্টিল কোনো সমস্যা নেই। না, এটা কোনো সমস্যা নাই। যখন আমরা বড় সার্কিট সলভ করি, সার্কিট সলভ করার সময় আমরা হচ্ছে এইটা হয়ে যায়, শিফট হয়ে যায়, কোনো সমস্যা হয় না। ক্লিয়ার? যখন এইটা হচ্ছে তোমার জাস্ট ফার্স্ট ডেমনস্ট্রেশন, এরপরে যখন আমরা আরো বড় সার্কিট সলভ করব, তখন একটা জিনিস দেখবো যে ব্যাটারি থেকে যখন আমার কারেন্ট বের হচ্ছে, আমাদের ব্যাটারি কারেন্টে এরকম ধরে নিই যে একটা কারেন্ট ঢুকতেছে উপর থেকে, একটা কারেন্ট ঢুকতেছে নিচ থেকে। তখন যখন লুপে যাই, একবার I3 কে প্লাস ধরে নিই, একবার নিচ থেকে যে কারেন্টে উঠতেছে সেটাকে প্লাস ধরে নিই। সো দুইটা ধরে নেওয়ার কারণে যখন আমরা পুরাটাকে সলভ করি তখন হচ্ছে এই যে I3 আর নিচের একটা কারেন্ট
ধরে নিলাম এটা হচ্ছে i4, নিচ থেকে যেটা ঢুকতেছে এটা i4, হয়তো এরকম একটা কারেন্ট ছিল, জাস্ট আপাতত ধরে না যে কোনো একটা কোশ্চেন এরকম হবে। তো যে i4টা আমরা বের করব, দেখা যাবে কি এই 15 ওহমের মধ্যে দিয়ে i3 মাইনাস i4 পরিমাণে কারেন্ট ঢুকতেছে। ক্লিয়ার? সো এটা অটোমেটিক্যালি নিজে নিজে নিজেকে ফিক্স করে নিতে পারে। ক্লিয়ার? তো দুইবার লুপে ঘুরলে এটা আমার সমস্যা হয় না। না, এখানে শুধুমাত্র i3 ঢুকতেছে। সো দুইবার লুপে ঘুরলেও আমার সমস্যা নেই। লুপে একটা জিনিস যতবার ইচ্ছা ঘুরতে পারে, কিন্তু যখন মানে ফাইনাল অ্যান্সার যখন আসে তখন ওইটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যায়। ক্লিয়ার? i3 দুইজনের মেম্বারই হইতে পারে। হুম, বলো। না, সেরকম না জিনিসটা। জিনিসটা হচ্ছে এইরকম যে এ রোধের মধ্যে দিয়ে যেই দিক দিয়ে হচ্ছে আমার তড়িৎ ঢুকতেছে সেই প্রান্তটা হচ্ছে ধনাত্মক, যেই প্রান্ত দিয়ে বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ঋণাত্মক। কারণ আমরা একটা জিনিস শিখে আসছি চ্যাপ্টারের শুরুতেই যে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তার মানে কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। তাহলে আমি যেহেতু আমার সার্কিটের মধ্যে দেখাচ্ছে যে i3 কি উপর থেকে নিচের দিকে আসতেছে, তাই না? তাহলে উপরে কি হবে? পজিটিভ। আর নিচে কি হবে? নেগেটিভ। বুঝাতে পারছি? হ্যাঁ, সূর্য বলো। না না না, এটা জাস্ট আমি লুপ ঘুরবো দেখে বলছি, এটা কোনো এখানে নোডের চিন্তা করো না। এখানে নোড সংক্রান্ত কোনো কিছু না। আমি জাস্ট লুপ ঘুরবো ওই শর্তে বোঝাচ্ছি যে এই পয়েন্টটা থেকে যাত্রা করে আবার বি পয়েন্টে আমি ব্যাক করব। ঠিক আছে? বি থেকে শুরু করে বিতে যে আসতেছি এইটা বোঝানোর জন্য শুধুমাত্র বি দেয়া। এখানে নোড না, নোড না। ক্লিয়ার? নোডের হিসাব নোডের জায়গায়। ক্লিয়ার? আর যখন তুমি কি বলতে চাইছো এটা আমি বুঝছি যে ভাই এখানে তো কিছু নাই, এটা তো এ হওয়ার কথা ছিল, তাই না? এটাই তো বলতে চাইছো। এটা হচ্ছে নোড অ্যানালিসিস। আমি জাস্ট এখানে লুপ ঘুরতেছি এইটা দেখানোর জন্য বি লিখছি, নাথিং এলস, এখানে নোড না। ক্লিয়ার? আচ্ছা, সাহিত্য কোশ্চেন প্রবলেম সলভ হইছে? কনফিউশন ক্লিয়ার? ঠিক আছে, তো চলো। সূর্য প্রবলেম সলভ হইছে? ঠিক আছে। এবার চলো তো সেকেন্ড লুপে যখন আমি ঘুরতেছি, সেকেন্ড লুপে এই বিন্দু থেকে কি আমি উপরের দিকে যাব না? তো উপরের দিকে যখন যাচ্ছে বলো i3 কি নিচে আসতেছে, কারেক্ট? আমি যাচ্ছি উপরের দিকে, তাহলে আমি i3 কে কি লিখবো? মাইনাস, তাই না? তো ফার্স্টে কি লিখবো আমরা? মাইনাস i3 ইন্টু 15। এরপর এই বিন্দুতে আসা হইলো, এই বিন্দু থেকে আমরা কি এই পয়েন্ট পর্যন্ত যাব, তাই না? এই দিক দিয়ে যাব। এবার বলো i2 যেদিকে যাচ্ছে আমিও কি একই দিকে যাচ্ছি না? তাহলে i2 আমার কি হয়ে যাবে? পজিটিভ। আমি কি লিখবো? প্লাস i2 ইন্টু 10। কারেক্ট? 10 ওহমিত, হ্যাঁ 10। এরপর এই বিন্দু থেকে যখন আবার বি এর কাছে আমি ব্যাক করব তখন ব্যাটারি কোন প্রান্তটা আমার সামনে সবার আগে পড়তেছে? ধনাত্মক, কারেক্ট? তাহলে আমি ব্যাটারির ভোল্টেজ কি দিয়ে লিখবো? পজিটিভ 10 ভোল্ট। তাহলে এখানে কি দিব আমরা? পজিটিভ 10 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বি পয়েন্ট থেকে যাত্রা শুরু করছিলাম, বি পয়েন্টে চলে আসছি। আমার লুপ শেষ, পুরাটাকে যোগ করে আমি শূন্য দিয়ে দিব। কথা ক্লিয়ার? এখন যদি আমি সাজায় লিখি, লিখতে পারি যে i2, সরি 10i2 মাইনাস 15i3 প্লাস 10 ইকুয়াল টু 0। এটা কি আমার দ্বিতীয় ইকুয়েশন, কারেক্ট? এবার তাকায় দেখো, ইকুয়েশন দুইটা কিন্তু আমার কাছে আননোন কয়টা আছে, চলক কয়টা? i1, i2 and i3, কারেক্ট? বুঝা গেছে? এখন কোশ্চেন হচ্ছে দুইটা সমীকরণ দিয়ে কি তিনটা চলকের মান বের করা সম্ভব? বলো তো। ওকে, আরেকটা কোশ্চেন দরকার, আরেকটা ইকুয়েশন দরকার আমার, রাইট? আরেকটা ইকুয়েশন হইলে তিন চলক তিন সমীকরণ ইজিলি আমি ক্যালকুলেটরে বসায় অথবা হাতে করে আমি সলভ করে ফেলতে পারবো। এইবার আসা যাক, কেভিএল ইউজ করা শেষ। আমি দেখতেছি আর কোনো জায়গায় কোনো প্রকারের বদ্ধ লুপ নাই। ঠিক আছে? অ্যাকচুয়ালি আছে, বাট আমরা এটা ইউজ করব না। কোথায় আছে একটু পরে দেখাচ্ছি যে কোথায় অ্যাকচুয়ালি বদ্ধ লুপ আছে। ওকে, তাই যদি হয়
এখন আমরা আরেকটা সূত্র ইউজ করব, যেটা হচ্ছে কির্শফেরই সূত্র, which is কেসিএল বা কারেন্ট ল। ক্লিয়ার? কেসিএল যদি ইউজ করি, তাকায় দেখো তো, এইখানে যে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে না? এই পয়েন্টে বলো তো কোন কারেন্টটা ঢুকতেছে আর এই পয়েন্ট থেকে কোন কোন কারেন্ট বের হয়ে যাচ্ছে? এটার অ্যান্সার তোমরা দাও। ওকে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কে ঢুকতেছে, কে বের হয়ে যাচ্ছে? ইয়েস, সবুজ পয়েন্টটা। এই I1 আসতেছে, দেখো সবুজ পয়েন্টের দিকে কি I1 আসতেছে, আর I2 I3 কি সবুজ পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছে, তাই না? হ্যাঁ, রোধের মধ্যে দিয়ে আসলে তো কোনো সমস্যা নেই। আমি জাস্ট জানতে চাই এই পয়েন্ট, এই যে বলছিলাম না, এটা ট্রেন স্টেশন বা ট্রেনের জাংশনের মতো চিন্তা করো, যে একটা পয়েন্টে সবগুলা ট্রেন আসেন, এই পয়েন্ট থেকে সব ট্রেন বের হয়ে যায়। কোনো ট্রেনই একটা জাংশন বা একটা স্টেশনে দাঁড়ায় থাকে না সারা জীবন। কারেক্ট? বুঝা গেছে? তো এই সবুজ পয়েন্টের মধ্যে I1টা ঢুকতেছে, I2 I3 বের হয়ে যেতেছে। তাহলে কি আমি কেসিএল দিয়ে লিখতে পারি যে, কেসিএল এর সূত্র ব্যবহার করে লিখতে পারি যে I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0, লিখতে পারি? এবার দেখো আমার কাছে তিনটে ইকুয়েশন আছে, এন্ড আমার কাছে আননোন বা চলক আছে কয়টা? তিনটা। এখন কি এই তিনটে ইকুয়েশন সলভ করে I1 I2 I3 এর ভ্যালু বের করা পসিবল? ওকে, এখন তোমাদের জন্য একটা ছোট কাজ, তোমরা হচ্ছে এই I1 I2 আর I3 এর ভ্যালু খুঁজে বের করো। ইয়েস, এন্ড তোমরা হচ্ছে ক্যালকুলেটরে এটা বসায় ভ্যালুটা বের করে ফেলবা। হ্যাঁ বলো মুকিত। কেসিএল কিভাবে বের করলাম সমীকরণটা? আচ্ছা ঠিক আছে, দেখো এই জাংশনটা, এই যে এতটুকু পোর্শন আমি একটু নিচে খুলে নিয়ে আসি, ঠিক আছে? কি হইলো, চলো তাকায় দেখো, এখান থেকে একটা আসছে, তার আসছে, নিচে একটা তার বের হয়ে গেছে, আরে, আর এইদিকে একটা তার চলে গেছে, রাইট? জাংশন বা স্টেশনটা কোথায় তৈরি হয়েছে? এইখানে না? তো এইখানে কি I1 আসতেছিল এই দিক দিয়ে, বাম থেকে ডানে, তাই? আর আমি দেখতেছিলাম সিমিলারলি বাম থেকে ডানে কি I2 চলে গেছে, আর নিচে কি I3 চলে গেছে। এখন আমাকে বলো পয়েন্টের দিকে কে আছে? এই পয়েন্টার দিকে, এই হলুদ পয়েন্টার দিকে কে আছে? I1। ওর ডিরেকশন কি এই পয়েন্টার দিকে না? আর এই পয়েন্টটা থেকে দূরে কে সরে যাচ্ছে? I2 আর I3, তারা উল্টা দিকে চলে যাচ্ছে পয়েন্টের। তার মানে আমি বুঝবো যেই দিকে হচ্ছে ডিরেকশন যদি মিলে যায়, দ্যাট মিনস I1 যদি আমার পয়েন্ট বা হলুদ পয়েন্টের দিকে যেতে থাকে, তার মানে ওই পয়েন্টের ভিতরে I1 ঢুকতেছে। আর যেহেতু I2 আর I3 বিপরীত দিকে মুখ করে আছে, তার মানে এই পয়েন্ট থেকে I2 আর I3 বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, দেখো, এবার আচ্ছা, এবার হচ্ছে একটা পানির পাইপের কথা চিন্তা করো। ধরে নাও এই পাইপের মধ্যে কোনো পানি জমা থাকতে পারে না, ঠিক আছে? এইখানে হচ্ছে আমি জাস্ট একটা ইউজ করলাম, ছোট একটা রাউন্ড শেপ পাইপ ইউজ করতেছি। এটা মুছে নিই। ধরে না আমি হচ্ছে এখানে একটা রাউন্ড শেপ পাইপ ইউজ করতেছি। তুমি এখন চিন্তা করো এই রাউন্ড শেপ পাইপের ভিতরে কি পানি ঢুকতেছে? I1 পরিমাণে পানি ঢুকছে, এই পাইপের দিকে আসছে, এন্ড দুইটা জায়গা দিয়ে ডিভাইড হয়ে গেছে। কি কি? এই রাস্তা দিয়ে বের হয়ে গেছে আর এই রাস্তা দিয়ে বের হয়ে গেছে। I2 দিয়ে বের হয়ে গেছে, I3 দিয়ে বের হয়ে গেছে। এখন কি বোঝা যাচ্ছে যে কোন রাস্তা দিয়ে ঢুকছে আর কোন রাস্তা দিয়ে বের হয়ে গেছে? আর কোনো কনফিউশন? আচ্ছা, যে দিক দিয়ে ঢুকবে
বা যেই সাইড দিয়ে ঢুকবে বা যেই পানিটা ঢুকবে বা যে কারেন্টটা ঢুকবে সেটাকে আমরা লিখবো প্লাস, কারণ ও ঢুকছে। আর যে বের হয়ে গেছে সে হইলো মাইনাস। I2 বের হয়ে গেছে, I3 বের হয়ে গেছে। এই টোটাল কারেন্টটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো জিরো। কিভাবে? কারণ কেসিএল থেকে আমরা প্রুফ করে আসছি এই যে এটা। এটাই, এটা জাস্ট পানির পাইপের মতো অবস্থা। ক্লিয়ার? যদি না বুঝো সবসময় চিন্তা করবে এখানে একটা পানির পাইপ বসাইলাম, একটা পাইপ দিয়ে পানি আসতেছে, বাদ বাকি সবগুলা পাইপ দিয়ে পানি বের হয়ে যেতেছে। এখন তোমার কাজ হচ্ছে খুঁজে বের করা যে কোন পাইপ দিয়ে পানি ঢুকছে, কোন পাইপ দিয়ে পানি বের হয়ে গেছে। ক্লিয়ার? এখন তুমি খুব স্বাভাবিক দেখতেছো যে তীর চিহ্নটা কোন দিকে দেওয়া, I1 এর এই গোল পাইপের দিকে না? তার মানে কি ওই দিকে কারেন্ট যাচ্ছে বা পানি যাচ্ছে। আর এই তীর চিহ্নগুলা, এই যে এই তীর চিহ্নগুলা, এগুলা কি পাইপ থেকে দূরে দেয়া না? দ্যাট মিনস পাইপ থেকে দূরে সরে যাইতেছে। ও দূরে সরলো কিভাবে? অবভিয়াসলি পাইপ থেকে বের হয়ে পাইপ থেকে দূরে সরে যাচ্ছে। কথা ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমি বলতেছি যে I1 ঢুকতেছে, I2 I3 বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার এখন? হুম, বলো। আচ্ছা আচ্ছা, এই যে এখন ঠিক আছে। সবার কেসিএল বুঝে। হুম, বুঝি নাই কি। এই কোয়েশ্চেনটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো। এক, তোমার হচ্ছে যদি 991 EX থাকে তাহলে সুন্দর মতো ইকুয়েশনে যাও। ইকুয়েশনে গেলে দেখবে যে থ্রি ভ্যারিয়েবল ইকুয়েশন চুজ করে তুলবা হচ্ছে করে নিতে হবে তোমাকে। ফার্স্ট অফ অল ইকুয়েশন সাজায় নিতে হবে। ইকুয়েশন সাজায় নেওয়ার পরে তোমার চলকগুলার সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে বা সহগ থাকবে, সহগের মানগুলো তুলতে হবে। অথবা তুমি ডিরেক্টলি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো চাইলে। হাতে ক্যালকুলেট করে সুন্দর মতো বসায় দিতে পারো। ছোটবেলায় যেভাবে হ্যান্ড ক্যালকুলেশন করছো ওইভাবে আর কি। ওই যে কি জানি ছিল, প্রতিস্থাপন অপনয়ন। আচ্ছা ওয়েট, এক সেকেন্ড ওয়েট করে দেখি আমি CW আচ্ছা ওটা আমার কাছেই আছে। হুম, আমার কাছে CW নেই, আমার কাছে EX আছে। দেখো, মোট, এই যে দেখো, এখানে দেখো আমার আমার এখানে হচ্ছে থ্রি আননোন এর সিস্টেম আছে, এই যে এটা দেখছো, সলভ সিস্টেম ইকুয়েশনস উইথ থ্রি আননোনস। তো এটা সিলেক্ট করলে যে দেখো আমাকে ইকুয়েশনটা দেয়া আছে যে ইকুয়েশন কিভাবে সাজাইতে হবে, প্রত্যেকটা সহগগুলা তুলে দিয়ে এন্ড ইকুয়াল দিয়ে হচ্ছে ধ্রুবকটা দিলে আলটিমেটলি আমার সলভ হয়ে যাবে। আমার কাছে CW হচ্ছে এখন ডাউনলোড করা নাই, যদি থাকতো আমি সলভ করে দেখাই দিতাম তোমাদের। হুম হুম, বলো। আচ্ছা আচ্ছা, সরি সরি। এখন ঠিক আছে। আচ্ছা, যে জিনিসটা বলবো যে অনন্যা, তোমার জন্য একটা কাজ হচ্ছে, যেই ক্যালকুলেটর ইউজ করো না। বুঝিনি। আচ্ছা, সৃষ্টি, তোমার জন্য হচ্ছে আমার একটা অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে যেই ক্যালকুলেটর ইউজ করো না কেন, যেই মডেল ইউজ করো না কেন, ওই মডেলের প্রত্যেকটা ফাংশন ভালো করে শিখবা। ঠিক আছে? এটা তোমার হচ্ছে কলেজেও কাজে লাগবে, অ্যাডমিশন টাইমেও কাজে লাগবে, আনলেস তুমি মেডিকেল অ্যাসপারেন্ট হও। ঠিক আছে? যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দাও তাহলে মাস্ট কাজে লাগবে। আরেকটা জায়গা সব থেকে বেশি কাজে লাগবে একাডেমিকে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স সলভ করতে। ঠিক আছে? আই হোপ তোমরা যদি নিজেরা নিজেরা পড়াশোনা স্টার্ট করে থাকো অথবা কোনো কোচিং এ যেয়ে থাকো ম্যাথের, তাহলে হোপফুলি তোমাদেরকে ম্যাট্রিক্স পড়াচ্ছে এখন। ঠিক আছে? সো ম্যাট্রিক্স সলভ করার সময় দুইটা জিনিস আমাদের জানা লাগে, একটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে নির্ণায়ক। দুইটা সলভ করার জন্য ক্যালকুলেটর ট্রিক একদম খুবই হেল্পফুল। ঠিক আছে? তো এই জিনিসগুলা খুব ভালো করে শিখে নিবা। এখন জিজ্ঞেস করতে পারো ভাই কেমনে শিখবো, ইউটিউবে তোমার ক্যালকুলেটরের মডেলটা লিখবা, লিখে কি শিখতে চাও সেটা লিখবা, দেখবা যে অসংখ্য টিউটোরিয়াল চলে আসছে। বুঝা গেছে সৃষ্টি?
সো এই জিনিসগুলো ভালো করে শিখে নেবা, স্পেশালি ইকুয়েশন সলভ করা। তোমার নেক্সট 2 ইয়ার্সে তুমি অসংখ্য ইকুয়েশন সলভ করবা। তোমার ম্যাথের যে ল্যাব হবে সেই ল্যাবে হচ্ছে অসংখ্য ইকুয়েশন সলভ করতে হবে। ইভেন তোমাকে হচ্ছে কি বলা যায়, গ্রাফের জন্য একটা ইকুয়েশন সলভ করা যায়। আহ, তোমরা হচ্ছে ক্লাস 9 10-এ আই গেস প্র্যাকটিক্যালে গ্রাফ আঁকছো না, প্র্যাকটিক্যাল খাতার মধ্যে? তোমাকে এখন হচ্ছে প্রচুর পরিমাণে গ্রাফ আঁকতে হবে, ঠিক আছে? তো এই গ্রাফগুলো আঁকার সময় তোমার ক্যালকুলেটরে টেবিল বানানো যায়, এই টেবিল বানানো শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে? অ্যান্ড সিডাব্লিউ আমি যতটুকু জানি বেশ অ্যাডভান্স একটা মডেল, যথেষ্ট কাজের একটা জিনিস, ঠিক আছে? বাট তুমি যদি ফুল পটেনশিয়ালে ইউজ করতে না পারো তাহলে কিন্তু তোমার জন্য লস। সো ভালো করে শিখে নিও, ঠিক আছে? আচ্ছা, বলো সাহিত্য আর মুকিত দুইজন বলো, সলভ হয়ে গেছে? হুম হুম, বলো অ্যান্সার কত? আচ্ছা, হতে পারে। কত আসছে? সূর্য কত আসছে? কোনটা মাইনাস আসছে? I3 মাইনাস আসছে। ওকে, একটা মাইনাস আসার কথা। অ্যান্সার মনে নেই, বাট একটা মাইনাস আসার কথা। আচ্ছা, মুকিত বলো, মুকিত কত আসছে? আচ্ছা, আফিয়া বলো কত আসছে? মানে আমি র্যান্ডমলি বসাই দিলাম কিভাবে, না? আমি বুঝলাম কিভাবে কিভাবে এখান থেকে কারেন্ট যাবে, রাইট? এই যে এখানে 3 নাম্বার ইকুয়েশন। মুকিত, এই আমরা কি হচ্ছে, মানে এইটা কি বিভব? আমরা বিভব বের করি কিভাবে? ওহমের সূত্র এরকম ছিল না বলতো, যে ভি ইজ ইকুয়াল টু, যে ভি ইজ ইকুয়াল টু আই আর, এই ফর্মুলা ছিল না ওহমের? আমরা যখন কেভিএল ব্যবহার করতেছি কির্শফের, তখন এই যে এখানে যে মানগুলা বসাইছি, যে 10 × I2, 15 I3, এগুলা কেন বসাইছি? কারণ এইটা হচ্ছে আমার আই এর মান, এইটা হচ্ছে আমার আর এর মান। তাহলে এই দুইটাকে যখন আমি গুণ করতেছি, আমি বেসিক্যালি কার মান বসাচ্ছি বলতো? বিভবের মান বসাচ্ছি না, বা বিভব পার্থক্য বসাচ্ছি না? বুঝা গেছে? কারণ এটা কি কেভিএল, ভোল্টেজ ল, এটার নামই তো ভোল্টেজ ল। এজন্য তো আমাকে ভোল্টেজের মান বা বিভবের মান বসাইতে হবে। ক্লিয়ার? এটার বাংলা নামই হচ্ছে বিভব সূত্র। কির্শফের তড়িৎ সূত্র, কির্শফের বিভব সূত্র, বাংলা নাম হচ্ছে এইটা। ক্লিয়ার? তো ভোল্টেজ ল, তাহলে কি আমার ভোল্টেজের ভ্যালু বসাইতে হবে না? কিন্তু যখন কেসিএল ইউজ করতেছি, এটার নাম তো কারেন্ট ল বা তড়িৎ সূত্র। তো তড়িৎ সূত্রতে আমি কেন বিভবের মান ইউজ করব? এজন্যই তো আমার এখানে কোনো নেই, আহ দশ, মানে কি বলে, রোধের মান নাই। বুঝা গেছে? মুকিত, ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? ক্লিয়ার? ক্লিয়ার না হইলে বলো, না, না বুঝলে বলো। হ্যাঁ, সাহিত্য বলো। আচ্ছা, ভালো কইরা তুলে দেখো। আচ্ছা, মাইনাস নাও আসতে পারে, আই এম নট শিওর। কারণ আমি হচ্ছে একে তো কোশ্চেনও ভুলছি, দ্বিতীয়ত আমি অ্যান্সার নিজেও জানি না। ঠিক আছে? তো তোমাদের হচ্ছে নিজেদের করে দেখতে হবে, আমার বাসায় করতে হবে এটা সলভ। আচ্ছা, আফিয়া বলো কত আসছে ভ্যালু? ওকে, এই ভ্যালু, আরেকটু। ওকে, ঠিক আছে। আচ্ছা, সেম আসছে। তাহলে আগে সূর্যের ক্যালকুলেশনে ভুল আছে। দুইজনের ক্যালকুলেশন মিললে তাহলে একজনের ভুল হয়েছে, প্রিটি শিওর। ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখন একটা জিনিস বলি। যদি কারোটা মাইনাস আসতো আমি খুশি হইতাম, ঠিক আছে? কেন এখন বলি।
তোমরা যখন ওহমের সূত্র ব্যবহার করো, ওহমের সূত্রতে কিন্তু কখনো আই এর ভ্যালু মাইনাস দেখো নি, তাই না? তোমরা ক্লাস 9-10 তো অবভিয়াসলি এই চ্যাপ্টার পড়োই নেই, দুঃখজনক বিষয়। কিন্তু যদি তোমরা ইউজ করতাও তাহলেও দেখতা যে এখানে আই এর ভ্যালু তোমরা কখনোই মাইনাস পাইতা না। কিন্তু কির্শফের সূত্রতে এসে তোমরা কোনো একটা আই এর ভ্যালু যদি মাইনাস পাও, কি বুঝবা? আই এর ভ্যালু নেগেটিভ হওয়া মানে কি? ফর এক্সাম্পল, হাইপোথেটিক্যালি আমি ধরে নিচ্ছি যে I2 এর ভ্যালু তোমার এমন একটা মান আসছে যেটা মাইনাস একটা মান, ঠিক আছে? ধরে নিলাম I2 এর ভ্যালু হচ্ছে -1 অ্যাম্পিয়ার। ফর এক্সাম্পল, এখন তুমি চিন্তা করো যে তুমি মাইনাস বলতে কি বুঝবা? তখন তুমি মাইনাস বলতে আসলে ওই যে তোমাদের চ্যাপ্টার 3 তে করছিলাম, মনে আছে? যে ধরো তুমি হচ্ছে বেগের একটা দিক ধরে নিছো, কিন্তু হচ্ছে বেগের ভ্যালু চলে আসছে মাইনাস। তখন তুমি কি বলতা? যে ভাই সরি, আমার হচ্ছে আমি যেই দিকে দিক ধরে নিছিলাম দিকটা উল্টা দিকে হবে, এটাই বলতা না? এরকম কিছু তো ডিক্লেয়ার করতা, কারেক্ট? যে তুমি যে মানটা ধরে নিছো ওইটা যদি মাইনাস আসতো তাহলে তুমি বলতে যে আমার দিক ধরতে ভুল হয়েছে। তোমার I2 এর ভ্যালু যদি মাইনাস চলে আসে তখন তুমি বলতে যে ভাই সরি, আমি তো ফার্স্টে মনে করছিলাম যে I2 যাবে হইলো বাম দিক থেকে, মানে এই দিক দিয়ে যাবে, আসলে এই দিক দিয়ে যাবে না, I2 যাবে হলো এই দিক দিয়ে। কথা ক্লিয়ার? কিন্তু এই জিনিস যখন আমরা ডিক্লেয়ার করব, বাংলা কথায় লিখবো, সার্কিট আর নতুন করে আঁকা লাগবে না, বা সার্কিটের মধ্যে নতুন করে আমার কারেন্টের ডাইরেকশন দেখানো লাগবে না। বুঝাতে পারছি? হ্যাঁ, ফার্স্টে আমরা যা আঁকবো পরীক্ষার খাতায়, ও একটা জিনিস, কিসব যখন তোমরা একাডেমিক্যালি সলভ করবা বা যখন তোমরা এক্সামে সলভ করবা, তখন তোমাদেরকে এই বর্তনীটা এঁকে নেওয়া লাগবে, ঠিক আছে? একদম তোমাদেরকে যেদিন আমি প্রথম ওহমের সূত্র পড়াইছিলাম বা নোট বসায় বসায় কিভাবে তুল্য রোধ বের করতে হয় এই জিনিসটা যখন শেখাচ্ছিলাম, তোমাদেরকে আমি বলছিলাম যে তোমরা হচ্ছে নোট দিয়ে একটা সার্কিট সলভ করো, মনে পড়ে? তোমরা একটা সার্কিট সলভ করে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিলা। ওইখানে একটা জিনিস দেখছিলা, তোমরা হচ্ছে যদি আফিয়ার অ্যান্সারটা সলভ দেখো খেয়াল কইরা, আফিয়া কি করছিল, ওই ও হচ্ছে পুরো সার্কিটটা একে R1 R2 R3 R4 বসায় নিছিল। এরপরে ও যখন বাংলা কথায় লিখতেছিল তখন কিন্তু সে বাংলা কথায় লিখে দিছে যে R1 R2 কোন সংযোগে, R2 R3 কোন সংযোগে, এই জিনিসটা কিন্তু লিখে দিছিল। সিমিলারলি তোমরা যখন হচ্ছে এক্সামে সলভ করবা কলেজে উঠে, তখন তোমাদের এই বর্তনী আঁকতে হবে, কোনটা I1 কোনটা I2 কোনটা I3 এটা দেখাইতে হবে। লাস্টলি যখন তোমাদের কোন একটা ভ্যালু নেগেটিভে চলে আসবে, নিচে জাস্ট বাংলা কথায় লিখে দিবা যে I1 এর ডিরেকশন ধরতে ভুল হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ I2 বিপরীত দিক দিয়ে যাবে। কিন্তু তোমরা যখন একদম অ্যান্সার করার শুরুতে যখন তোমরা এই সার্কিটটা ড্র করবা, নতুন করে তোমার অ্যান্সার বের করার পরে আবার যে I2 এর দিক মুইছা নতুন করে দিক দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? যা আঁকছো তা আঁকছোই, জাস্ট নিচে বাংলা কথায় লিখে দিলেই এনাফ। বুঝাইতে পারছি আমি কথা? ক্লিয়ার? ওকে। সো কির্শফ বুঝা গেছে কির্শফ কিভাবে কাজ করে বা কার্শফ কিভাবে কাজ করে। মুকিত কি কিছু বলবা? আচ্ছা। তো হুম, আমি তো আসলে সলভ করি নাই সার্কিট, আমাকে নিজে সলভ করে বলতে হবে। আমি এখানে যতগুলা ভ্যালু বসেছি সবগুলা র্যান্ডম ভ্যালু, এটা কোনো মুখস্থ ভ্যালু না। আমি র্যান্ডমলি আমার মাথায় যা আসছে তাই বসাই দিচ্ছি, তো আমাকে সলভ করে দেখতে হবে। আমি এটা সলভ করে তোমাদেরকে সলভ শিট পাঠিয়ে দিব না গ্রুপে, তাহলে হবে? আমি এটা সলভ করে তোমাদেরকে পাঠিয়ে দিব না, ঠিক আছে? আর নিজেদের মধ্যে মারামারি করার দরকার নেই। সো ক্লিয়ার? বুঝি নাই কি? হ্যাঁ, কয়লাটা কি? এই এই এইটাই, এজন্যই আমি বলি যে এটা হচ্ছে একটা দুনিয়া ছাড়া অভিশপ্ত টপিক। এই টপিক পোলাপাইনে বুঝলেই সব সার্কিটের মধ্যে যে এই জিনিস মারা শুরু করে। এই মুকিত হয়ে যাচ্ছে ফার্স্ট ভিকটিম আমার। এই মুকিতের বাচ্চা যে সব সার্কিটের মধ্যে কি সব পাবে দুদিন পরে। এই আকাম করা যাবে না। ওহম তুলনামূলক সহজ, ঠিক আছে? ওহমের সূত্র ইউজ করা টাইম কম লাগে, কিন্তু কিরশফে দেখছো আমাকে হচ্ছে 3টা সমীকরণ ইউজ করতে হয়েছে। এই জিনিস যদি আমি ওহম দিয়ে সলভ করতে পারতাম, কোনোদিন আমার 3 ইকুয়েশন যাওয়া লাগতো না, আমি আরো অনেক আগে এই জিনিস সলভ করে ফেলতে পারতাম। বুঝাতে পারছি? এজন্য কি সব যত মজা লাগুক ইউজ করা যাবে না। এটা হচ্ছে কাইন্ড অফ একটা ব্রহ্মাস্ত্রের মতো জিনিস, ঠিক আছে? ব্রহ্মাস্ত্র তখনই মারতে হবে যখন আর কোনো রাস্তা খোলা নাই। ক্লিয়ার? যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালানো যাইতেছে ব্রহ্মাস্ত্র মারা যাবে না। ক্লিয়ার? আচ্ছা আফিয়া বলো কি বলবা?
আচ্ছা, এইটা হচ্ছে খুবই টাফ একটা কোশ্চেন যে কোথায় ইউজ করব। এই জিনিসটা হচ্ছে তোমাকে সার্কিট রিড করার অ্যাবিলিটি থাকা লাগবে। তোমাকে নিজে নিজে সার্কিট বুঝতে হবে যে এই সার্কিটে কি আমি কিরশফ ছাড়া করতে পারবো কিনা। ইউজুয়ালি আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি আমার অ্যাডমিশন টাইম বলো বা একাডেমিক লাইফে আমি যেটা করতাম, আমি মনে মনে ওহম ইউজ করার চেষ্টা করতাম। ওহমের সূত্রটা দিয়ে মনে মনে ক্যালকুলেট করার ট্রাই করতাম। যদি দেখতাম যে না কোনো একটা স্টেজে যে আমি আটকায় যাচ্ছি, তখন আমি কিরশফে হাত দিতাম। বোঝা গেছে? যার জন্য হচ্ছে আমি এক্সামের খাতায় কখনো ডিরেক্টলি কিরশফ ইউজ করতাম না। দ্বিতীয় কথা, যদি কখনো দেখতাম যে সার্কিটের মধ্যে এভাবে লুপ লুপ করা, মানে লুপ বলতে লুপ আঁকা না, মানে হচ্ছে এভাবে বক্স বক্স করা, এই যে এখানে একটা বক্স, এখানে একটা বক্স, দুই তিনটা ব্যাটারি দেয়া আছে, তখন যে আমি ডিরেক্টলি কিরশফ ইউজ করে দিতাম। বুঝা গেছে? দুই তিনটা ব্যাটারি দেখার আগ পর্যন্ত আমি জীবনও কিরশফে হাত দিতাম না। ক্লিয়ার? আচ্ছা, বুঝা গেছে? হুম। না, এটা ওহম দিয়ে করা যাবে না। তুমি মনে মনে ওহম চালায় দেখো, তুমি যখন হচ্ছে সার্কিট গুলো সলভ করবা। এই জন্যই ক্লাসের শুরুতে তোমাদেরকে বলছি যে তোমাদেরকে আমি ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক দিছি, ওইখানে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে। তোমরা নিজেরা বসে বসে তিনটা চারটা পাঁচটা করবা, সহজ সার্কিট গুলো সলভ করবা। যখন ওহম তোমাদের একদম হাতে চলে আসবে, যখন তোমাদের ওহম একদম মনে মনে সলভ করা শিখে যাবা, তখন তুমি হচ্ছে এই সার্কিট গুলো দেখলেই বুঝবা যে এখানে যখনই তুমি মনে মনে ওহম করতে যাবা, দেখবা যে মিলে না। একটা স্টেজে যে তুমি আটকায় যাবা। ক্লিয়ার? ওই যে স্টেজে আটকায় যাওয়ার পরে তুমি বুঝবা যে এটা আর ওহম দিয়ে যাবে না, এখানে কিরশফ ইউজ করতে হবে। বাট তুমি এরকমও হইতে পারে যেহেতু তোমাদের মাত্র শুরু, সো তোমাদের অনেক সহজ সার্কিটও দেখা যাবে তোমরা ওহমে আটকে গেছো। ক্লিয়ার? সো এজন্য বলতেছি ৪-৫টা ৬টা সার্কিট সলভ করো, একটু ওহমটা তোমাদের হাতে আসুক। এরপরে মনে মনে সলভ করে যখন আটকায় যাবা কিরশফে চলে যাবা। আর দ্বিতীয় সিস্টেম হচ্ছে একের অধিক ব্যাটারি রাখা। ব্যাটারি বা তড়িৎ কোষ বলতে আমরা যেটা বুঝি, ওইখানে একের অধিক যদি ব্যাটারি দেখো তখন। আরেকটা জিনিস আছে, তোমাদেরকে হয়তোবা আমি কিছু প্র্যাকটিস শিট দিব, বা আহ, তোমাদের হচ্ছে আরেকজন ইনস্ট্রাক্টর আছে, ও যখন তোমাদের একটা ক্লাস নিতে পারে হয়তোবা, ও হচ্ছে একটা প্রবলেম সলভিং ক্লাস নিবে, ও তোমাদের কিছু সার্কিট দেখাবে। ওর সার্কিটে তোমরা যে একটা জিনিস শিখবা, সেটা হচ্ছে ধরো এরকম একটা রোদ দেয়া আছে, ধরো এখানে ব্যাটারি দেয়া আছে, shit, আচ্ছা ধরো এখানে রোদ দেয়া আছে, এখানে আরেকটা রোদ দেয়া আছে। ঠিক আছে? ওর কাছে যে দেখবা যে ওর সার্কিটে এরকম ডিরেক্টলি একটা জিনিস দেয়া আছে 2 এম্পিয়ার। ঠিক আছে? ডিরেক্ট কারেন্ট, কোনো ব্যাটারি ফ্যাটারি কিচ্ছু নাই, শুধু ডিরেক্ট একটা কারেন্ট 2 এম্পিয়ার যাচ্ছে। ঠিক আছে? এটা দিয়া বলবে যে এখান থেকে তোমার প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে, ফর এক্সাম্পল এখান থেকে I1 ঢুকতেছে, এখান দিয়ে I2 যাচ্ছে, এখান দিয়ে I3 যাচ্ছে। অবভিয়াসলি এত ইজি হবে না, সার্কিট আরো টাফ হবে। সো বলবে যে এই I1 I2 I3 এর মান বের করো। ক্লিয়ার? সো এই এই যে ডিরেক্ট একটা কারেন্টের সোর্স, এখানে তো কোনো ব্যাটারি নেই। ব্যাটারি ছাড়া কারেন্ট আসলো কই থেকে? অবভিয়াসলি আছে, একটা কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্স আমরা ইউজ করতে পারি, ওইটা হচ্ছে তোমরা ভার্সিটিতে গেলে শিখবা যে কারেন্ট সোর্স কই থেকে দেয়া যায়। বাট টিল দেন শিখা যাবে যে এটা গায়েবী মাধ্যমে কারেন্ট সোর্স দেয়া যায়। সো ওই সময় এই সব জায়গাতে আসলে আসলে আমরা কখনো আর ওহমের সাহায্যে সবকিছু করতে পারি না, আমাদের কিরশফে হাত দিতেই হয়। ওই যে যেটা বললাম, এটা হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র। যখন তোমার যুদ্ধ করার একদম শেষ মুহূর্তে চলে আসবে, যখন আর তোমার হাতে কোনো অস্ত্র নাই, তখন তোমাকে ব্রহ্মাস্ত্র চালাইতেই হবে। ক্লিয়ার? কিন্তু যুদ্ধের শুরুতেই ব্রহ্মাস্ত্র চালাই দেওয়া যাবে না, তাহলে তো যুদ্ধ হবেই না। ঠিক আছে? যুদ্ধ শুরুর আগে শেষ হয়ে যাবে। ওকে, সাহিত্য বলো। আচ্ছা, এই ধরনের কমপ্লিকেটেড। হুম। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এই জিনিসটা দেখলে ফার্স্টে তোমাদের মনে হবে যে এটাতে একটা কৃষক মারি, কিন্তু একটু পরে যা দেখবা যে আরে এটা তো হোম দিয়ে সলভ হয়ে যায়। ঠিক আছে? চলো একটা সার্কিট করি, এন্ড এটা হচ্ছে তোমাদের ক্লাসের লাস্ট টপিক আজকে, which is Wheatstone bridge.
কোয়েশ্চেন বুঝা গেছে? পাঁচটা রোধ দেয়া আছে, ঠিক আছে, পাঁচটা রোধ, মাঝখানে 50 ওহম রোধটা আছে। কোয়েশ্চেন হচ্ছে 50 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে। ক্লিয়ার? এখন দেখো, এটার মধ্যে লুপ দেখা যায়, এটার মধ্যে লুপ দেখতে পারা উচিত। এই যে একটা লুপ, এই যে একটা লুপ, তাই না? দুইটা লুপ আছে, দেখলেই মনে হবে। হুম, বলো। হ্যাঁ, এটা দেখছো। ইয়েস, 50 ওহম ছিল না, ট্রু। এখন এই জিনিস দেখলে যে এত সুন্দর লুপ, দেখলেই মনটা চায় যে একটা কির্চফ ইউজ করি, রাইট? মনটা চায় হচ্ছে ব্রহ্মাস্ত্রটা মেরেই দিই। কিন্তু উইস্টন ব্রিজ যথেষ্ট মজার একটা জিনিস, খুবই ইন্টারেস্টিং একটা টপিক, ঠিক আছে? সো উইস্টন ব্রিজ হচ্ছে এরকম একটা জিনিস যেখানে এইটা আসলে, আচ্ছা, ভালো কথা, উইস্টন ব্রিজের ইতিহাস তোমরা খুঁজে বের করবা, ঠিক আছে? এটাও তোমাদের একটা কাজ। সো তোমাদের কাজ হচ্ছে দুইটা: এসিডিসির প্রোস এন্ড কনস খুঁজে বের করা, ভালো খারাপ খুঁজে বের করা। দ্বিতীয় হচ্ছে উইস্টন ব্রিজের ইতিহাস খুঁজে বের করা। উইস্টন ব্রিজ কোন সায়েন্টিস্ট ফার্স্ট আবিষ্কার করছে, কিভাবে আসলো, কে কোথায় ইউজ হয়, এই জিনিসগুলো তোমরা খুঁজে বের করবে, ঠিক আছে? উইস্টন ব্রিজের মেইন কাজ কি সেটা খুঁজে বের করবা। আচ্ছা, উইস্টন ব্রিজে একটা জিনিস বলতেছে যে, ধরে নাও এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, ঠিক আছে? তো হুইস্টন ব্রিজ যিনি আবিষ্কার করছে সে একটা জিনিস বলছে যে, কখনো যদি এভাবে পাঁচটা রোধ দিয়ে এইরকম ভাবে একটা সার্কিট বানানো হয়, এন্ড সার্কিটের মধ্যে যদি আমরা দেখি যে R1 এবং R2 এর অনুপাত R3 এবং R4 এর সমান, তাহলে এই 50 ওহমের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। ক্লিয়ার? অর্থাৎ যদি এই রেশিওটা মেনে চলে। হ্যাঁ, বলো। হ্যাঁ, শিওর। ওয়েস্টার্ন ব্রিজে বলতেছে যে, ধর আমার কাছে পাঁচটা রোধ ছিল, ঠিক আছে? আচ্ছা, এটাকে একটা মান দিয়ে দেই, এটা হচ্ছে R5, ঠিক আছে? পাঁচটা রোধ ছিল, আমি হচ্ছে এই সেট আপে এরকম সিস্টেম করে পাঁচটা রোধকে সাজাইছি। আচ্ছা, এই জিনিসটা দেখতে অনেকটা অড লাগে, বাট এই ছবিটা হচ্ছে তোমার বইয়ে পাবা। বইয়ে যে ছবিটা পাবা না সেটাই এঁকে দিই। এই জিনিস সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? ধরে নিলাম এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4। এবার আশা করি রোদ দেখতে সুবিধা হচ্ছে, তাই না? সার্কিট চিনতে, সার্কিট বুঝতে সুবিধা হচ্ছে। আচ্ছা, উইস্টন ব্রিজ নীতি বা উইস্টন ব্রিজের যে থিওরি, সেটাতে বলতেছে যে R1/R2 যদি R3/R4 এর সমান হয়, অর্থাৎ এই দুইটা রোধের রেশিও যদি সমান হয়, তাহলে R5 এর মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ পরিবাহিত হবে না। বা সোজা কথায়, এই যে দুইটা প্রান্ত, R5 এর যে দুই প্রান্ত, এই দুই প্রান্তের বিভব পার্থক্য শূন্য হবে। ক্লিয়ার? বিভব পার্থক্য থাকলেই তো একমাত্র তড়িৎ প্রবাহিত হবে, তাই না? যদি কোনো প্রকারের বিভব পার্থক্য না থাকে, তাহলে কি কখনো তড়িৎ প্রবাহিত হবে? স্বাভাবিক হবে না। তো এই জিনিসটাই বেসিক্যালি বলতেছে। ক্লিয়ার? এবার বুঝা গেছে সবার? পুরা ইগনোর হয়ে যাবে। দ্যাট মিনস সে সার্কিটে আছে, আমরা তাকে খালি চোখে সার্কিটে দেখতেছি, কিন্তু তার মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ প্রবাহিত হচ্ছে না। যদিও এখানে আমার কোনো প্রকারের খোলা কাটা সার্কিট নাই, এখানে কোনো প্রকারের চাবি নাই, এখানে কোনো প্রকারের ওপেন সার্কিট নাই, এখানে কোনো প্রকারের শর্ট সার্কিট নাই, কিচ্ছু নাই, কোনো ঝামেলা নেই। কিন্তু স্টিল যদি এভাবে ব্যালেন্স হয়ে যায়, তখন এই R5 এর মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ পরিবাহিত হবে না। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? হুম। না হইলে তাহলে R5 এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হবে। ক্লিয়ার? ওহম দিয়ে করা যেত, হ্যাঁ হয়তো যাইতো, কিন্তু তখন ওহম দিয়ে করতে এটা কষ্ট হইতো। না,
এই জিনিস আমি কেন দেখাবো? ওহমের কোনো কিছু আমি আর কেন দেখাবো? এইটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা খুঁজে বের করো, নোট বসায় বসায় করবা তোমরা, এটা তোমাদের কাজ। আচ্ছা, যেই জিনিসটা হচ্ছে, এটাই তো আপনাদের কাজ, ঠিক আছে? ওহম দিয়ে করা প্রিটি ডিফিকাল্ট। যদি আর5 এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয় তাহলে এটা ওহম দিয়ে সলভ করাটা প্রিটি ডিফিকাল্ট। বাট যে জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাইতে চাই, সেটা হচ্ছে আর5 এর মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট প্রবাহিত না হয়, তার মানে আর5 থাকা যে কথা, না থাকা একই কথা, তাই না? যদি আর5 এর মধ্যে দিয়ে কোনো প্রকারের কারেন্ট প্রবাহিত না হয়, তাহলে আর5 এর মধ্যে থাকা না থাকা একই কথা। এবার বলো তো, এই সার্কিট চিনতে কি কারো কোনো সমস্যা আছে? আর1 আর3 শ্রেণীতে, আর2 আর4 শ্রেণীতে, দুইটাকে তুল্যরোধ বের করে এরপরে যে দুইটা নতুন তুল্যরোধ পাবো, সেই দুইটা কি সমান্তরালে বা প্যারালালে কানেক্টেড, সিম্পলি আমরা তুল্যরোধ বের করে ফেলতে পারবো। এবার আমাকে বলো, এই জায়গাতে যদি আমরা হচ্ছে বসে বসে ফার্স্টেই কিরশফ ইউজ করি তাহলে কি ম্যাথ হবে? বিশাল বড় হবে। এন্ড আলটিমেটলি যা দেখবো যে আরে আর5 এর মধ্যে দিয়ে তো কোনো তড়িৎ প্রবাহিতই হয় না। বুঝা গেছে? হ্যান্ড ম্যাথ ভুল হবে, টু বি অনেস্ট ম্যাথ ভুল হবে। এজন্য তোমাদের কলেজে গেলে তোমরা দেখবা, তোমাদের যখনই কোনো সার্কিট সলভ করতে দিবে বা এই টাইপের এইরকম দেখতে কোনো সার্কিট সলভ করতে দিবে, তোমাদের প্রথম কাজ হচ্ছে এই রেশিও দেখা, এই আর1 আর2 আর3 আর4 এর রেশিও দেখা, ঠিক আছে? এই রেশিও দেখে যদি দেখো একবার যে হ্যাঁ এই রেশিও মিলে গেছে, সাথে সাথে এটার কাজ বন্ধ করে দিবা, ঠিক আছে? কিরশফ মারা বন্ধ করে দিবা, বন্ধ করে সিম্পলি এই সার্কিটটা এঁকে নিবা। বুঝা গেছে কথা? উইস্টন ব্রিজ কি বুঝাইতে পারছি? সবার কারো কোনো প্রবলেম আছে এই রিলেটেড? টোটাল কারেন্ট বের করতে দিবে, কোন রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করতে দিবে, এন্ড লাস্টলি তোমাদের হয়তোবা আহ, দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে দিবে, ঠিক আছে? সর্বোচ্চ এটাই কাজ। ক্লিয়ার? এটা হচ্ছে এই যে কিসব দিয়ে করবা, মাত্রই না করলা, এই যে কোন রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, I1 I2 I3, এটা না মাত্র তোমরা কিসব দিয়ে সলভ করলা। জি 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 জি। হ্যাঁ যাবে, ওহমেরও সূত্র আছে এটার জন্য আলাদা, যেটাকে আমরা কারেন্ট ডিভাইডার ল বলি। না, আমি তোমাদেরকে এটা পড়াইনি, বাট তোমাদেরকে আমি একটা কাজ দিব, এই কাজের মধ্যে দিয়ে তোমরা শিখে যাবা যে এটা কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কাজ দিয়ে নি আগে। তোমাদের কাজ হচ্ছে দুইটা। এক, এসি এন্ড ডিসি শিখবা, মানে এসি ডিসি সুবিধা অসুবিধা। এন্ড এখান থেকে খুঁজে বের করবা যে এসি কেন আমরা ইউজ করি। ক্লিয়ার? সেকেন্ড, নিজেরা সার্কিট সলভ করবা। ক্লিয়ার? নিজেরা ওহম দিয়ে সলভ করবা, কিরশফ দিয়ে সলভ করবা, কিরশফের কঠিন যে সার্কিট গুলা এগুলো চেষ্টা করবা সলভ করতে। যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে গ্রুপে টেক্সট করবা, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে গ্রুপে এটা সলভ করে দিব। ক্লিয়ার? সলভ করে দিব না, তোমাদেরকে আমি জাস্ট ডিরেকশন দিব যে কিভাবে গেলে এই জিনিসটাকে সলভ করা যায়। ক্লিয়ার? ওকে। আর মনে হয় না তোমাদের দেওয়ার মতো তেমন কোনো কাজ আছে, বাট লাস্টলি তোমাদেরকে গ্রুপে হচ্ছে আমি একটা জিনিস প্রুফ করতে দিব। এই প্রুফটা করলে তোমরা ওহম দিয়ে কিভাবে এক একটা জিনিসের মধ্যে দিয়ে বিভিন্ন রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করা যায়, এই জিনিসটা তোমরা অটোমেটিক্যালি শিখে যাবা। ক্লিয়ার? ওকে, বা তোমাদেরকে হচ্ছে আমি একটা প্রুফ দেখাবো, হয় তোমাদের করতে দিব, না হলে আমি তোমাদেরকে একটা প্রুফ দিয়ে দিব, একটা শিট দিব, ওইখান থেকে তোমরা দেখে বুঝে যাবা যে এই কারেন্ট ডিভাইডার ল আর ভোল্টেজ ডিভাইডার ল কিভাবে কাজ করে। ক্লিয়ার? ওকে। সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কোনো টপিক বুঝো নাই এরকম কোনো কোয়েশ্চেন আছে?